শুধুমাত্র পকেট ভরে ফেলার জন্য যেইভাবে এনার্জি সেক্টর কাজ করেছে, যেভাবে খোকলা করে দেওয়া হয়েছে বাংলাদেশে এনার্জি সেক্টরকে, সেটা থেকে কিভাবে যে আমরা মুক্তি পাবো আমার জানা নাই। বিকজ নাও আই এম পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আই ক্যান সি হাউ ডিফিকাল্ট ইট ইজ গোয়িং টু বি। 16 বছরের যেই জিনিস সেটা তো একদিনে ম্যাজিকের মতো চেঞ্জ হবে না। আপনি যেই পলিসি নেন নাই যে লোকালি আপনি এক্সপ্লোর করবেন, সেটা 16 বছরে আপনি কূপ খনন করেন নাই। আপনার মেইন পলিসি ছিল শুধু ইম্পোর্ট করা, এবং অ্যাডহক বেসিসে একটার পর একটা ডিসিশন আপনি নিয়েছেন। এবং আপনি এখন নতুন কমিশন এসে নতুন নতুন পলিসির সাথে কিভাবে 16 বছরের যে ল্যাপস, একটা ছোট্ট জামা টান দিলে একদিকে, টান দিলে আরেক দিকে ক্রাইসিস হয়ে যাচ্ছে। আমাদের সার সেক্টর, আমাদের ফার্টিলাইজার ডিপেন্ড করছে গ্যাসের উপরে। আমরা এনার্জি, আমরা শুধু ইলেকট্রিসিটির কথা চিন্তা করি, সেটা তো ডেফিনেটলি ডিপেন্ড করছে। কিন্তু আমাদের ফুডের যে নেক্সাসটা, আমরা যে ফার্টিলাইজার না থাকলে যে আমরা না খেয়ে থাকবো, সিকিউরিটি যদি না থাকে, সেই দিকে তাকানোর দিকে আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা শিল্পের ক্ষেত্রে আমরা দেখছি আমরা সাপ্লাই ইনাফ দিতে পারছি না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, এখানে অনেক কমিশন হয়েছে, কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন তো অলরেডি ছিল, যারা ইন্ডিপেন্ডেন্ট এবং পাওয়ারফুল কনস্টিটিউশনালি, তাদেরকে তাদের পুরো অধিকার খর্ব করে একটা গভর্নমেন্ট যথেচ্ছা চালিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? গ্যাজেট করে ক্ষমতা খর্ব করা হয়েছে। এবং আপনি যদি 16 বছর ইন্ডিপেন্ডেন্স প্র্যাকটিস না করেন, সাডেনলি স্বাধীনতা পেয়েও প্র্যাকটিস করতে পারছেন না। তো আপনার তো স্বভাব নাই, আপনার কালচারে নাই হাউ টু বিহেভ ইন্ডিপেন্ডেন্টলি। সো এই জিনিসের পরে আমি প্রথমে যেই দিকে নজর দিতে বলবো সেটা হচ্ছে, আমি আইনের লোক না, সো আই মে বি রং, কিন্তু আমার কথা হলো এই যে এই গভর্নমেন্ট আছে আমাদের, এটার সাংবিধানিক এবং আইনি পজিশন এতটা শক্ত হতে হবে যে পরবর্তী গভর্নমেন্ট যেন তার সব কিছু বাতিল না করে দেয়। দ্যাট উড বি মাই ফার্স্ট পয়েন্ট। কারণ এখন আমরা যত পরিশ্রম করছি, এটা যদি এতটা দুর্বল হয় যে পরবর্তী যে কোনো গভর্নমেন্ট ছুঁড়ে ফেলে দিতে পারে, তাহলে এত যে পরিশ্রম করছি, এত যে এক্সাইটেড হচ্ছি, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। সো এটা আমার প্রথম অনুরোধ থাকবে যে কোনোভাবে দ্য পজিশন অফ কারেন্ট গভর্নমেন্ট হ্যাজ টু বি গ্রাউন্ডেড অন দ্য সলিড গ্রাউন্ড। সো এটা যেন পরে ছুঁড়ে না ফেলে দেওয়া হয়, যা আমরা সাজেস্ট করছি। তারপরে আমি যেটা বলবো, আমাদের বিসের চেয়ারম্যান, ওনার যে সাজেশনটা, আসলে এতগুলা কমিশনের কাজে হাত দেওয়া হয়েছে যেহেতু জনগণের দাবি ছিল, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু প্রায়োরিটি বেসিসে সাংবিধানিক এবং নির্বাচন রিলেটেড যেগুলো রিয়েলি মেইন ইস্যু এখন, সেই দিকে বেশি আমরা নজর দিব। আর বাকি যে ফিডব্যাক আছে সেটা পরবর্তীকালে গভর্নমেন্ট যাতে ইউজ করতে পারে, এই ফিডব্যাক, এই জিনিসগুলি, সেগুলি আমরা রেখে যাব সবার জন্য। কিন্তু সবকিছু এত অল্প সময়ে যে টাইম লিমিটটা আমাদের আছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সবকিছুতে আমরা হাত দিতে পারবো না, সো উই বেটার স্ট্রেটেন আপ আওয়ার প্রায়োরিটি, যে প্রায়োরিটি আমাদের কি হবে। এরপরে আরেকটা জিনিস আমি বলবো, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটা বড় নিড ছিল বিচার করা, দ্রুত বিচার করা। দ্রুত বিচারের বিষয়টা আসতে হবে। আমরা ঠক বাসতে গা উজার সেই লেভেলে যাব না। যারা ক্লিয়ারলি, যারা হুকুমের আসামি, যারা ক্রিমিনাল, উই হ্যাভ টু টেক ইমিডিয়েট অ্যাকশন। আদারওয়াইজ জনগণের ফেইথ, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা শুরুতে নষ্ট হয়ে যায়। যদি বিচারই না হয়, কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। দ্যাট উড বি এ রিয়েল প্রায়োরিটি, আই উড সে, যে দ্রুত বিচার এবং এই সরকারের সময়ই করে ফেলা ভালো হবে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রায়োরিটি। এরপরে আমি আজকে আমাদের সম্মানিত পূজা কমিটির চেয়ারম্যান, তার কথাতে এসছে যে ধর্মীয় ইন্টারঅ্যাকশন। আমি বলবো যে এটা দুঃখজনক যে আমাদের এখনকার কমিশনগুলোতে ধর্মীয় রিপ্রেজেন্টেশন কেন যথেষ্ট হলো না। হতে পারে অতটা খেয়াল করে না এই লোকজন, আই ডোন্ট নো। আই এম গিভিং ডাউটস, আমি করছি যে হয়তো আর একটু কেয়ারফুল হওয়া দরকার ছিল। তবে এটা এত ইম্পর্ট্যান্ট যে কোনো সময় যদি কোনো দেশে বৈষম্য হয়, কোনো নাগরিক বাদ পড়ে না, সংখ্যালঘুও বাদ পড়ে না, সংখ্যা গরিষ্ঠও বাদ পড়ে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠরা মনে করি আমরাই বুঝি সাফার করেছি। বৈষম্য যদি হয়, এভরি সিঙ্গল পারসন উইল বি দ্য ভিক্টিম অফ দ্যাট। সো সংখ্যালঘুরাও তার হাত থেকে কোনো দিন মুক্তি পায় নাই, কারণ জাস্টিস তো ছিল না। তো জাস্টিস যদি না থাকে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সোসাইটি ধর্মীয় ভ্যালু এবং ফ্যামিলি ভ্যালু দিয়ে রান করে। সেইখানে ধর্মীয় যারা আছেন, ধর্মীয়
পার্সোনালিটি আছেন তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ফ্যামিলি ভ্যালুকে ধরে রাখার জন্য, আমাদের সোসাইটির ইন্টিগ্রিটি ধরে রাখার জন্য, আমাদের নেক্সট জেনারেশনের হেলদি বেড়ে ওঠার জন্য ধর্মীয় ভ্যালুগুলি রাখতে হবে এবং সকল ধর্ম নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। এটা আলাদা কোনো না, এটা প্রথম কথা। এবং এই জন্য আমি মনে করি এই অস্থির সময়ে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মাঝে যে ডায়ালগ, এটা অত্যন্ত জরুরি, কন্টিনিউয়াস ডায়ালগ ফর বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, ফর বেটারমেন্ট অফ দ্য নেক্সট জেনারেশন। কারণ আমি নিজে যখন কানাডায় স্টুডেন্ট ছিলাম, আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাথে কাজ করেছি, আমি খ্রিস্টান ধর্মাবলম্বীর সাথে ড্রাঙ্ক ড্রাইভিংয়ের বিরুদ্ধে একই সাথে কাজ করেছি, মাদার্স এগেনস্ট ড্রাঙ্ক ড্রাইভার্স। সেখানে খ্রিস্টান, ইহুদি, মুসলিম নির্বিশেষে উই ফর্মড কমন ফোরাম। দিস ইজ ইম্পর্টেন্ট। কল্যাণের জন্য ধর্মীয় ভ্যালুস কাজে লাগানো আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং সেই দিক থেকে আমি এটা রিয়েলি এমফাসাইজ করব, উই হ্যাভ টু হ্যাভ এ ওয়ে ফর কমন ইন্টারাকশন অ্যান্ড কমন প্ল্যাটফর্ম ওয়ের উই ক্লোজলি টক অ্যাবাউট আওয়ার ইস্যুস। এইটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, দিস ইজ গুড ফর আওয়ার রেপুটেশন, দিস ইজ গুড ফর আওয়ার সিকিউরিটি। সারা ওয়ার্ল্ডে আমরা শাইন করব ইফ উই ওয়ার এবল টু maintain that good relation, we can be a good example. So this is one of the most important thing I would like to say. তারপরে আমি যেটা বলবো, যে আমি কথা শর্ট করতে চলে যাব, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে বিচারটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তারপরে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা, যেটা আজকে বিভিন্ন আলোচনা আসছে এবং আমি মনে করি এটা আরও বেশি আসবে, কারণ দ্যাট ইজ দ্য প্রায়োরিটি নাও। আপকামিং ইলেকশন যাতে সলিড হয়, রিপ্রেজেন্টেটিভ হয়, সেটার জন্য যা যা সংস্কার করা দরকার আমরা মনে করি উইল ডু দ্যাট। এখনই বসে আমরা অনেক ধরনের সংস্কার করতে পারবো না, কিন্তু নির্বাচন রিলেটেড সংস্কার তো ক্রিটিক্যাল, উই হ্যাভ টু ডু দ্যাট। এবং সেখানে সাংবিধানিক, যেটা বললাম, আমাদের এই গভর্নমেন্টের গ্রাউন্ড সলিড করার জন্য যা যা করা দরকার সাংবিধানিক দিক থেকে, উই হ্যাভ টু ডু দ্যাট। সো দিস ইজ দেন। অ্যান্ড ফাইনালি হোয়াট আই হ্যাভ টু সে, যে আমাদের উইমেন রিলেটেড কথা আসছে, এখন আমি যেহেতু উইমেন আউট একটুখানি কথা আমি বলেই যাই, সেটা হচ্ছে পলিটিক্যাল ক্ষেত্রে হোক, সোশ্যাল ক্ষেত্রে হোক, মেয়েদের পার্টিসিপেশন দরকার। ইন্টারেস্টিংলি ইনাফ এটা অটোমেটিক হচ্ছে। আমরা যদি নারীদেরকে এডুকেটেড করতে পারি, নারীদেরকে সচেতন করতে পারি, তাদের অপরচুনিটি বাড়িয়ে দিতে পারি, উপর থেকে না ঢেলে আমরা বটম থেকেও আমরা তাদের এগিয়ে দিতে পারি, যে তারা, কারণ আমি দেখেছি স্পেশাল ফেভার নিয়ে নারী যদি উপরে উঠে, তার কম্পিটিশন আরও বেশি হয়। ইউ হ্যাভ টু কাম উইথ ইউর ওন কোয়ালিফিকেশন। নারীরা যখন তাদের নিজেদের কোয়ালিটি নিয়ে চলে আসে, তখন সেখানে তাদেরকে সার্ভাইভ করতে হবে, তো সেটাও ইম্পর্টেন্ট, যে আমি এক জায়গায় তাদের দিলাম অ্যান্ড দেন দে নিড টু সার্ভাইভ। সো ইউ হ্যাভ টু কাম উইথ কোয়ালিফিকেশন। বাট যতদিন পর্যন্ত আমরা ওই ক্রিটিক্যাল নাম্বার অফ উইমেন পাচ্ছি না যারা কোয়ালিফাইড টু ফাইট, তখন আমাদের স্পেশাল কনসিডারেশনে যেতে হবে। এবং যেই প্রপোজাল আসছে, আমি মনে করি এটা নিয়ে ফার্দার আরও আলাপ হবে। আই মে নট বি এবল টু অ্যাটেন্ড, কারণ আমার কমিশনের মিটিং আছে। তো 100 জন নারীর কথা যেটা বলা হচ্ছে, আসনের কথা, আই উড লাভ টু সি দ্যাট, এবং এটার একটু এক্সপ্লোর করা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনভাবে আসবে, এটা নিটিগিটি ডিটেইলে আসতে হবে, যে এটা কি ডিরেক্ট ইলেকশন হবে না কোন ফর্মে হবে। বাট আই উড সে দ্যাট ইফ ইট ইজ পসিবল টু গো ফর প্রপোর্শনেট, দিস ইজ মাই সাজেশন, যে যারা অন্যান্য জায়গায় যেইভাবে ভোট পেয়েছেন যেই দল, সেই প্রপোর্শনেটলি সেই 100 আসনে আসতে পারে। বাট দ্যাট ইজ জাস্ট এ প্রপোজিশন। আই উড লাভ টু সি মোর ওয়ার্ক গোয়িং অন উইথ দ্যাট। সো আফটার সেইং দ্যাট, আই উড লাইক টু সে I must congratulate the commission, জাতীয় ঐক্যমত কমিশন, যে এইরকম একটা শব্দও তো আমরা শুনতে পাই না।